স্পন্সরশিপ ম্যানেজ করার জন্য একটা নিনজা টেকনিক তৈরি করি। ভাই সবকিছু বলে দিলে তো, যেদিন আপনি ইউনিভার্সিটি যাচ্ছেন ওই দিনই আপনার ওটা শেষ করে ফেলতে হবে। যারা বেবি নিয়ে থাকে তাদের জন্য লন্ডনের বাইরে বেস্ট। সো অড জব করতে গেলে দেখা যায় যে নেক্সট দিন থেকেও অনেকে শুরু করে দেয়। ওইখানকার ছেলে মেয়েদের সাথে কি প্রেম প্রীতি করতে পারে নাকি? এই জিনিসগুলো বলে আগে শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। সো পড়ালেখাটা তখন হয়ে যায় হচ্ছে আপনার, আমার জাস্ট পাস করা লাগবে। ওয়েলকাম টু টুডেস পডকাস্ট। আমরা আছি আজকে মিস্টার গোফরান ভাইয়ের সাথে। উনি ইউকেতে ডেটা অ্যানালিস্ট হিসেবে আছেন। আমরা নর্মালত ওনাকে খুঁজেই পাই না। প্রতি মাসে অমাবস্যা চাঁদ উঠে একবার, আর গোফরান ভাই উঠে বছরে একবার। তো গোফরান ভাই, কি অবস্থা আপনার? ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। সরি আমি অমাবস্যার চাঁদ না, কিন্তু আমি চেষ্টা করি অ্যাটলিস্ট। কিন্তু আসা যাওয়া একটু সমস্যার, চাকরি বাকরি তো সবকিছু নিয়ে একটু ঝামেলা আর কি, ব্যবসা বাণিজ্য। যাক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। সো আজকে আমার আসার প্ল্যান ছিল না, অনেক কাজ ছিল। তারপরে আপনাদের দিন রাত 24 ঘন্টা ফোন কলের পরে হচ্ছে আমি আসলাম। যাই হোক, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু পর্যন্ত ইনসাইট দেওয়া যায় একটা স্টুডেন্ট ওখানে যাওয়ার পরে কি কি ফ্যাসিলিটি নেওয়া যায়, তারপরে পিয়ার রুট পর্যন্ত কি কি জিনিসগুলো করা যায়। সো এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো আর কি। সো এটাই বলছেন আপনি করবেন, এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা করেন না। তো ভাই, আপনি ফার্স্ট বলেন যে আমাদের ইউকে থেকে বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট ইউকেতে গেলে, ইউকেতে মেইনলি অনেক ঠান্ডা। তো বাংলাদেশ থেকে একটা স্টুডেন্ট গেলে ওরা ওইখানে গিয়ে কেমনে কি করে, অ্যাডজাস্টমেন্ট কেমনে হয়? এটা আসলে বলতে পারেন যে অভিযোজন ক্ষমতার মতো আর কি। যে আপনি মনে করলেন যে আপনি গ্রামে আছেন বাংলাদেশে, মনে করেন যে যশোর ডিস্ট্রিক্টে, আপনি ঢাকায় আসলেন, আসার পরে ঢাকার ধুলাবালি খাইলেন, তো আপনার তো অ্যাডজাস্ট হয়ে যাবে। এরকমই যে আপনি এখান থেকে যখন যাবেন, ওটা হয়তোবা 1 থেকে 2 দিন আপনার রেস্টের জন্য বলা হয়, 48 আওয়ার্সের মতো। যে আপনি সবসময় যে কোনো কান্ট্রির ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো নতুন জায়গায় গেলে একটু সময় লাগে। সো যারা একটু পেশেন্ট টাইপ আছে, যে মনে করেন যে আমি অসুস্থ থাকি বা কিছু, তাদের একটু 3 থেকে 4 দিন বাসায় থাকা, রেস্ট করা ভালো। বাট যারা একটু আহ, থাকে না স্ট্রং টাইপের ওদের, সো ওদের ওদের ক্ষেত্রে কোনো সমস্যা না, ওরা যেই মনে করেন যে ওই দিনই চলে যাবে। আর বিভিন্ন এলাকা আছে, বেঙ্গলি এরিয়া আছে, সো সবগুলো দেখা যাবে যে তারা প্রথম দিন যেই প্রথমেই বলে যে বাইরে যে আমি বাইরের খাবার খাবো, কিন্তু কেউ খায় না। সবাই যাওয়ার পরে প্রথমেই বলে যে আমি ভাত দিয়ে ইলিশ মাছ খাবো অথবা কাচ্চি বিরিয়ানি খাবো। সো আমাদের হোয়াইট চ্যাপেল ওইটা তো এরিয়াতে এখানে পাওয়া খুব টাফ। খুব টাফ বলতে আপনার একটু ট্রাভেল করা লাগে লং ডিস্টেন্সে, যদি কেউ লন্ডনের বাইরে থাকে। সো বা লন্ডনের বাইরে থাকলে একটু অসুবিধা হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ বা হচ্ছে আমরা যেটা বলি সিটি ওয়াইজ। সো সিটি ওয়াইজ একটু টাফ হয়। বাট ওটা ছাড়া হচ্ছে বেঙ্গলি কমিউনিটি অনেক থাকে, ইন্ডিয়ান কমিউনিটি আছে, পাকিস্তানি কমিউনিটি আছে। সো যখন আপনি একটা এরিয়ার সাথে পরিচিত হয়ে যাবেন, আর ফ্যামিলির মানুষজন থাকলে সব থেকে ভালো, আপনার লোনলি ফিল হবেন। বাট অবভিয়াসলি আপনাদের অনেক টিম আছে আমি দেখলাম। বাট যারা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড এবং ইন্ট্রোভার্ট টাইপের আছে, তারাও এক্সট্রোভার্ট হয়ে যায় একটা সময়, কারণ অনেক কিছু করা লাগে। ওকে, একটা স্টুডেন্ট ইউকেতে যাওয়ার পর আপনার জব পেতে কতদিন লাগতে পারে আনুমানিক? এটা অনেক কেস আছে যে আপনি সিচুয়েশন বেসে ভ্যারি করে। যেমন অনেকে মনে করেন যে যার কারো এক্সপিরিয়েন্স নাই বাংলাদেশে কোনো রিটেল বা হচ্ছে যে কোনো সেক্টরে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এন্ড এভরিথিং, যদি একটু প্রপার এক্সপিরিয়েন্স থাকে অনেক বছরের, তাদের জন্য বেশি সময় লাগে না। আহ, এখন জবের পার্সপেক্টিভ আমাদের 2 থেকে 3টা। মনে করেন আপনি অড জব করতেছেন, যেগুলো হচ্ছে রিটেল, রেস্টুরেন্ট, এগুলো যেগুলো আছে এগুলো অড জবই বলা হয়। সো এইগুলোতে যদি আপনি যান তাহলে হয়তো বা দেখা যাবে, যদি ফ্যামিলির মানুষজন থাকে তাহলে তারা রেকমেন্ড করে পরের দিনই অনেকে ম্যানেজ করে ফেলে। আবার অনেকে আছে যে আমি কোনো এসব জব করব না, আমি একটু সলিড গ্রাউন্ডে কোনো অফিস জব করব, বড় কোম্পানিতে করব, কারো টার্গেট ওরিয়েন্টেড থাকে। সো তাদের ক্ষেত্রে হয়তো বা একটু লেন্দি থাকে। বাট ওভারঅল প্রসেস যদি বলা হয়, মিনিমাম আপনার 2 উইকস লাগে। আর ম্যাক্সিমাম যদি বলেন আপনার 2 থেকে 3 মান্থসও চলে যায়। বাট এখানে যে জিনিসটা, অনেকে 6 থেকে 7 মাস কাজ পায় না। এটা অনেক, আপনি ফেসবুক পেজে দেখবেন যে ইভেন ইউকের বিভিন্ন গ্রুপে দেখবেন যে ওখানে বলা হয়েছে ডিরেক্টলি যে ভাই আমার 6 মাস ধরে কাজ নেই, আমি এটাতে আছি। মানে এক একজনের একটা ঝামেলার কথা বলে থাকে আর কি। বাট ওইটা কেস বেসিসে ভ্যারি করে, কারণ তাদের ট্রাইং প্রসেসটা, যে আমি কিভাবে ট্রাই করতেছি, নিজেকে কিভাবে প্রিপেয়ার করতেছি, বা আমার অ্যাপ্লিকেশন সিস্টেম আমার কোথায় ঘাটতি আছে,
এই জিনিসগুলো যদি ঠিকমতো না বুঝে তাহলে মনে করেন যে এই জিনিসগুলো অনেক বেশি হয়। আর এরিয়া বেসিসে আপনি যখন জব সার্চ করবেন, আপনার কোম্পানি লিস্টিং বা হচ্ছে কোন কোম্পানিতে যাবেন এই সব কিছু নিয়ে যদি আপনি না যান, তখন আপনার জব পাইতে সমস্যা হবে। আর সবথেকে ইজি প্রসেস যেটা, সেটা হচ্ছে আপনার রেকমেন্ডেশন। কেউ কাউকে রেকমেন্ড করলো যে আমি আপনাকে চিনি, এটা ফার্স্ট ওয়ে। অ্যান্ড এটা অফিস জবের ক্ষেত্রেও থাকে, বাট অবভিয়াসলি ইউ হ্যাভ টু গো থ্রু ইন্টারভিউজ অ্যাজ ওয়েল। যে ইন্টারভিউর প্রত্যেকটা স্টেপ পার করতে হবে, অ্যান্ড প্রত্যেকটা বিগ কোম্পানিজ আপনার 4 থেকে 5টা ইন্টারভিউ পর্যন্ত যায়, ইভেন 6 ইন্টারভিউ পর্যন্ত যায়। অ্যান্ড দেয়ার আর সাম প্রজেক্টস অ্যাজ ওয়েল। ওরা আপনাকে একটা প্রজেক্ট দিবে একটা টার্ম অনুযায়ী, যদি প্রজেক্টটা আপনি কমপ্লিট করেন, ওদের ভালো লাগে, দে আর গোনা আস্ক ইউ উইথ দ্য ইন্টারভিউস, অ্যান্ড ওই প্রসেসে হচ্ছে আপনি জবটা পাবেন। সো হোল প্রসেস যদি আমি চিন্তা করি একটা অফিসিয়াল জব, ইট উইল টেক টাইম 2 থেকে 3 মাস। বাট সবাই যেটা বললাম, অড জবটা প্রেফার করে অনেক বেশি। সো অড জব করতে গেলে দেখা যায় যে নেক্সট দিন থেকেও অনেকে শুরু করে দেয়। যাই হোক, এটা আবার এটা অফিসিয়াল ভাবে বলা যাবে না, এটা অনেকে নেক্সট দিন থেকে জব এবং স্টাডি এই দুইটা একসাথে ব্যালেন্স করে কি স্টুডেন্ট? এটা অবভিয়াসলি যারা বাইরে যাবে, এটার মেন্টালিটি এরকম ভাবে যেতে হবে যে আই নিড টু বি হার্ড ওয়ার্কার। যদি হার্ড ওয়ার্কার না হয়, তার বাইরে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। সো আমরা বেশিরভাগ আমাদের যে স্টুডেন্টগুলো চায়, তারা হচ্ছে আমরা মিডল ক্লাস ফ্যামিলি থাকি, অথবা লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, যেটাই বলেন, মিডল ক্লাস মোস্টলি যায় আর কি। আর বড় লোকের ছেলেরা অস্ট্রেলিয়া যায়, ওটার গল্প আরেকদিন বলবো। বাট মিডল ক্লাসও যায়। যাই হোক, আমরা ফোকাস করি আপাতত মিডল ক্লাস, যে অন অ্যাভারেজ কেসে সবাই পড়ালেখার একটা 50% অ্যামাউন্ট দিয়ে যাচ্ছে, অ্যান্ড যাওয়ার পরবর্তীতে তারা চেষ্টা করে যে 50%টা রিকভার করার জন্য। বাট এটা কখনোই রিকমেন্ডেড না, কারণ আপনি যখন জব অ্যান্ড স্টাডি একসাথে মার্চ করে ফেলবেন, তখন আপনার অনেক ধরনের সমস্যা হবে। আপনি আইদার স্টাডিতে ফোকাস করতে পারবেন না, অথবা আপনি যে জব করতেছেন এই জবটা আপনার স্যাটিসফ্যাকশনটা আসবে না। এখন যদি আপনি অফিসিয়াল জব করেন, দ্যাটস ডিফারেন্ট কেস। সো ওই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। মনে করেন যে একটা স্টুডেন্ট গেল, সে জব সার্চ করলো, অ্যান্ড সে একটা সুন্দর মতো জব পাইলো। স্টুডেন্ট অবস্থায় যে জিনিসটা থাকে 20 আওয়ার্স পর্যন্ত থাকে অন অ্যাভারেজ কেসে, বাট এটা অনেকে একটু এক্সটেন্ডও করতে পারে। বাট সেক্ষেত্রে তার পড়ালেখা ঠিক রাখা লাগবে। যদি সে পড়ালেখায় ফেল করে, অ্যান্ড তার ভিসা কমপ্লায়েন্স, ইউনিভার্সিটির যে ভিসা কমপ্লায়েন্স টিম আছে, তারা যদি দেখে যে কোনো কারণে তার রেজাল্টটা খারাপ হয়েছে, অ্যান্ড ওই রিজনে তার জবের দিকে ইম্প্যাক্ট পড়বে, যে সে জব করছে বেশি, এনআই জব যেটাকে আমরা বলি। রাইট। সো এনআই জব যদি 20 আওয়ার্সের বেশি হয়, তখন হচ্ছে ভিসা কমপ্লায়েন্স টিম ঝামেলা করবে। সো ব্যালেন্সিং এর যে বিষয়টা, আপনার 20 আওয়ার্স কোম্পানি ওয়াইজ ভ্যারি করে। কেউ ডেইলি আপনাকে 4 আওয়ার্স দিবে। সো 4 আওয়ার্স আপনি যদি ডেইলি করেন, ইউ হ্যাভ মোর টাইমস, তাই না? সো আপনি অন্য দিকে ফোকাস করতে পারবেন, এডুকেশনের দিকে ফোকাস করতে পারবেন। আর যদি আপনি ক্লাসের টাইম বলেন, ব্যাচেলার্সের ক্ষেত্রে 3 থেকে 4 দিন থাকে যদি প্রজেক্ট অ্যান্ড ল্যাব থাকে। আর মাস্টার্সের ক্ষেত্রে 2 দিন থাকে ওভারঅল, কারো 1 দিন, অথবা কারো ক্ষেত্রে 3 দিন থাকে। সো আমি যদি 3-4 দিনও বলি, সো এই পড়ালেখার যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা মনে করেন যে আপনি ক্লাসের ভিতরে পড়ে ফেলতে পারবেন, অথবা যেদিন আপনি ইউনিভার্সিটি যাচ্ছেন ওই দিনই আপনার ওটা শেষ করে ফেলতে হবে, তাহলে আপনার জন্য ইজি হবে আর কি। সো ব্যালেন্সিংটা অনেক ইজি। বাট প্রবলেমটা হচ্ছে যে আমরা যারা যাই, তারা চেষ্টা করি যে অনেক বেশি আর্নিং করা লাগবে। সো ওই দিকে যখন ফোকাস করি, অনেকে ক্যাশ অ্যান্ড করে আর কি। সো ক্যাশ অ্যান্ড যখন করবে, তখন দেখা যায় যে এনআই জবের ক্ষেত্রে একটু ইম্প্যাক্ট পড়ে, অথবা ক্যাশ অ্যান্ডে বেশি ফোকাস করে, তখন তারা ব্যালেন্স করতে পারে না পড়ালেখার ক্ষেত্রে। সো পড়ালেখাটা তখন হয়ে যায় হচ্ছে আপনার, আমার জাস্ট পাস করা লাগবে। বাট এরকম তো হওয়া উচিত না, কারণ গ্র্যাজুয়েশনের পরে ইউ নিড টু সিকিউর আ স্পন্সরশিপ জব অ্যাজ ওয়েল। এক্স্যাক্টলি, ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ স্পন্সরশিপ জবের একটা টেকনিক আমাদেরকে বলে দিন, স্পন্সরশিপ ম্যানেজ করার জন্য একটা নিনজা টেকনিক। ভাই, সবকিছু বলে দিলে তো আপনাকেই নিয়ে যেতে পারি। আচ্ছা ঠিক আছে। সো স্পন্সরশিপের ক্ষেত্রে হচ্ছে আমি যেটা স্টুডেন্টকে সাজেস্ট করি, বা ইভেন আপনাদের যে টিম আছে, সো আমরা যেটা সবাই সাজেস্ট করি, যেদিন থেকে স্টুডেন্ট ল্যান্ড করবে ওই দিন থেকে তার স্পন্সরশিপের জন্য টোটালি নেমে যাওয়া উচিত। সো ইভেন আমার ক্ষেত্রে বা আমার থ্রুতে যারা গেছে সবার ক্ষেত্রে, বিভিন্ন কোম্পানিজে আছে, তারা ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট আছে, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আছে, ইভেন এনএইচএস এর যারা জব পাইছে। সো সবার ক্ষেত্রেই ওই যেটা বললাম, যে আপনি যদি বসে থাকেন আর হার্ড ওয়ার্কার না হন, তাহলে আপনার ঝামেলা। আপনি যেটা বললেন,
লাইফ ব্যালেন্স, যেটা এডুকেশন এডুকেশন জব। এন্ড জব। সো এই দুইটা ব্যালেন্সের পাশাপাশি আপনার স্পন্সর থাকবে আরেকটা লাইফের পার্ট, যেখানে হচ্ছে আপনার স্পন্সর খুঁজতে ইউকেতে হবে। আপনাকে সেটেল করার জন্য একদম এক্স্যাক্টলি, কারণ ওটা তো আপনার আলটিমেট গোল। যদি আপনি সেটেলমেন্টে যেতে চান, ইউ নিড টু হ্যাভ আ স্পন্সর জব, রাইট? Right. সো ওইটা যদি না হয়, তখন দেখা যাবে যে আপনার বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে। সো এইটা পাওয়াটা টাফ না যদি আপনার কোয়ালিফিকেশন ঠিক থাকে, বাট যদি কোয়ালিফিকেশন না থাকে, ইউ নিড টু মেক ইউর সেলফ কোয়ালিফাইড। সো যদি আপনি নিজেকে না বানায় নেন ওইভাবে, লেটস সে আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, আপনি গ্র্যাজুয়েশন শেষ করেই আপনি চলে গেছেন, অথবা আপনি এইচএসসি করছেন 2-3 বছর আগে, অ্যান্ড মিন টাইম আপনি বাংলাদেশেও কিছু করেন না, কিছু গ্যাপ আছে এন্ড এভরিথিং। সো ওখানে যাওয়ার পর যত কিছুই বাংলাদেশে থাকুক, এটার একটা ইম্প্যাক্ট ওখানে ফেলতে হবে আপনাকে। তো ওখানে গেলে আপনি সাইডে আলাদা কিছু কোর্স করবেন, যেখানে আপনার সার্টিফিকেশন হবে, অথবা কোনো একটা কোম্পানিতে ইন্টার্ন হিসেবে আপনি ঢুকলেন অ্যাজ আ পার্ট টাইমার। ইভেন আপনার ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা ইউনিভার্সিটির হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন থাকে, ওকে। ক্যারিয়ার ডেভেলপমেন্টের সেকশন থাকে, আমরা যেরকম বাংলাদেশে থাকে। অবশ্য বাংলাদেশের মতো এরকম না যে কালচারাল প্রোগ্রামটা অনেক বেশি ফোকাস করে, বাট করে, ওখানেও আছে ডিসেন্ট আর কি। বাট আমরা অনেক ইমোশনাল বাংলাদেশিরা আমরা। তো আমাদের ক্লাবগুলো, ক্লাবের খারাপই বলতেছি না, অবশ্যই অনেকের মেধা দেখায় ক্লাবে। সো ওইখানের জিনিসগুলো সেরকম, আর ওইখানে হচ্ছে যে সবাই হেল্পফুল। সো আপনি যদি ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে চলে যান, আপনার টিম আপনাকে হেল্প করবে, আপনাকে গাইড করবে কিভাবে অ্যালুমনাই যারা আছে তাদের সাথে কিভাবে কানেক্টেড করা হবে যায়। ইউনিভার্সিটিতে, কারা কোন কোম্পানিজে আছে। সো এটা নিয়ে যদি আপনি বলেন ইটস আ লং প্রসেস, হয়তো আমি শর্ট টাইমের জন্য এই টোটাল ডিটেলসটা বলতে পারতেছি না, বাট স্পন্সরশিপ জবের আপনার যে মেইন কোয়েশ্চেনটা, যেটা কিভাবে পাবেন, এটার মেইন অ্যান্সার হচ্ছে ডে 1 থেকে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যান্ড ইচ ডে আপনার ফোকাস রাখতে হবে ইউ নিড টু অ্যাপ্লাই ফর 20 অ্যাপ্লিকেশন। সে 20টা মিনিমাম অ্যাপ্লিকেশন করা লাগবে, অ্যান্ড ওই বেসিসে তার সিভিটাও সে ফিক্স করতে হবে, কারণ ফিক্সের রোলস অ্যান্ড সব কিছুই তার দেখাইতে হবে যে হোয়াট হি অর শি ডিড, যে লাস্ট কোম্পানিতে কী করছে বা তার এক্সপিরিয়েন্সগুলো কী কী। যদি এই জিনিসটা সিভিতে তুলে ধরে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনার টিম কিন্তু আবার এখানে অনেক হেল্প করে, আর সেটা হচ্ছে আপনার এটিএস স্ক্যান যেটা করে, যেটা দিয়ে সিভি, মনে করেন যে আমি অ্যাপ্লাই করলাম, ওরা অটোমেটিক রিপ্লাই দিয়ে দেয় আনফরচুনেটলি সরি। সো ওইটা যাতে না হয়, অ্যাটলিস্ট ওরা যাতে রিড করে, ওইটার সিস্টেমে কিন্তু আপনাদের এটিএস স্ক্যানের মতো সিভিটা বানিয়ে দেওয়া হয়। সো দ্যাটস আ গুড থিং। সো এটিএস স্ক্যানে যখন আপনার সিভিটা হবে, দ্যাটস ইয়ার ফার্স্ট স্টেজ, যে আপনি স্পন্সরশিপ জবের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার সিলেক্ট হয়েছে। অ্যান্ড আফটারওয়ার্ডস যখন ইন্টারভিউ অ্যান্ড সব কিছু হবে, তখন আপনি কন্টিনিউয়াসভাবে ইন্টারভিউর প্রিপারেশন নিতে থাকবেন। অ্যান্ড যেটা বললাম, যদি আপনি উইকে টার্গেট করেন যে আমি 2 থেকে 4 ঘন্টা আমি আলাদা সেপারেট রাখবো স্পন্সরশিপ জবের ক্ষেত্রে, দ্যাট উড মেক ইউর লাইফ ইজি। এটা এমন না যে আপনি একদিনেই পেয়ে যাবেন, যদি আগে থেকে পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আর স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি স্পন্সরশিপ জবে সুইচ করতে পারবেন না, দ্যাটস নিউ রুল। সো এখানে যদি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে স্পন্সর জবের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যদি যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করি অ্যান্ড ওরা যদি স্পন্সরশিপ দেয়, এটা লিস্ট আছে কিছু ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনাদের ব্লগেও দেখছি আমি, ওটা আছে আর কি। সো ওই জিনিসটা যদি অ্যাড থাকে যে আমাদের লিস্টেড কোম্পানি কোনগুলো আছে যারা স্পন্সরশিপ প্রোভাইড করে, তাহলে মনে করেন যে আমার জন্য ইজি জব খোঁজার জন্য। আমি কোম্পানি দেখলাম আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, অথবা আমার এডুকেশন অনুযায়ী, এই সব কিছু দিয়ে যদি আমি একটা কোম্পানি দেখি, তাহলে মনে করেন যে আমার জন্য ইজি হয়ে গেল যে স্পন্সরশিপ জব আমি কোনটা দেখবো। কিন্তু যখন অ্যাপ্লিকেশন হবে, তখন যে হচ্ছে আপনার এই জিনিসটা সেগমেন্ট হবে আর কি, যে আপনি কোথায় অ্যাপ্লাই করতেছেন, কিভাবে অ্যাপ্লাই করতেছেন, সব কিছু। যখন আপনি সিলেক্ট করে ফেলবেন, এরপরে আপনি অ্যাপ্লাই করলেন, তারপরে আপনি যখন জয়েন করবেন, তখন ইন্টারভিউতে যখন ফাইনাল স্টেজ চলে যাবে, অবভিয়াসলি আপনার এখানে ক্লিয়ারিফাই করা লাগবে যে আপনি স্পন্সরশিপ জবে যাবেন অ্যান্ড এভরিথিং। কারণ ওরা আপনার প্রোবেশন পিরিয়ড না হইলে, আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স আছে বাট ওদের কোম্পানিতে আপনি ভালো করতেছেন না, ওরা আপনাকে কেন স্পন্সর করবে, তাই না? তো সেটার জন্য আপনি গ্র্যাজুয়েশন বা হচ্ছে স্টাডি থাকার টাইমে যদি আপনি পার্ট টাইম ওই কোম্পানিতে ঢুকে যান, দে আর গোনা হ্যাভ সাম টাইম, তাই না, আপনাকে ইভালুয়েট করার জন্য। যেটা আমাদের ব্যাংকের ক্ষেত্রেও হয়, যে আপনাকে 2 মাসের একটা প্রোবেশন পিরিয়ড দেয়, বা যে কোনো কোম্পানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য এইটা। আর এখন আপনার কোয়েশ্চেন আসেন, জেনেছিল আপনার কোয়েশ্চেন। আমার কোশ্চেনটা ছিল যে ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে সেই স্পন্সরশিপটা কোনো কাজে আসে কিনা? আচ্ছা, স্পন্সরশিপের ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটিজ আছে, অবভিয়াসলি ওই যে আমরা যেটা বলি যে টাকা কথা বলে। সো ওখানে যদি আমরা বলি যে যত বেশি আপনি টাকা দিবেন, ওই রকম ইউনিভার্সিটিতে যাবেন, ওদের অপরচুনিটি অনেক বেশি থাকে। যেমন
কিংস্টন বলেন বা কুইন মেরি বলেন বা টপ র্যাঙ্কিং যে ইউনিভার্সিটিগুলো ভালো আছে বা ইউনিভার্সিটি ভালো যেগুলো আছে। ইউনিভার্সিটিগুলো যেগুলোর আপনি টিউশন ফিজ ধরবেনই 20,000-এর উপরে, ঠিক আছে? সো ওদের অনেক ধরনের তো ফ্যাসিলিটিস ব্র্যান্ড আছে ভ্যালু অবশ্যই যেটা আমাদের অবভিয়াসলি। বাংলাদেশের মধ্যে ওখানেও এক্স্যাক্টলি সেম। এক্স্যাক্টলি সো প্রিটি মাচ সেম। সো ওরা যেটা করে আপনার বিভিন্ন কোম্পানিজ থেকে লোকজন আসে, ওরা সেমিনার রাখে, তারপরে ওরা বিভিন্ন ইভেন্ট করে, ওইখান থেকে ওরা পিক করে। ইভেন আপনার সিজিপিএ যদি ভালো হয় ক্লাসে অ্যান্ড আপনার যদি কানেকশনসটা ভালো থাকে, ওরা কিছু এক্সামসও নেয়, ঠিক আছে? সো এক্সামস নেওয়ার মাধ্যমে ওখান থেকে ওরা ইন্টারভিউর জন্যও ডাকে। অ্যান্ড আপনার যদি থিসিস পেপার থাকে, অনেক ভালো লেখেন, তাহলে আপনার প্রফেসরও আপনাকে রেকমেন্ড করবে, ঠিক আছে? সো এমন না যে আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করেই আপনি স্পন্সরশিপে যাবেন। আপনার নিজেকে নিজের ভ্যালুটা ক্রিয়েট করতে হবে যে আই এম গুড এনাফ টু বি স্পন্সার্ড। তুমি আমাকে নিলে আই এম গোনা ডু সামথিং ফর ইউর কোম্পানি। কারণ ওরা তো ওর কোম্পানিকেই বড় করতে চায়, হ্যাঁ, এটা হ্যাঁ। এনএইচএস হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, ডাক্তারি ইভেন লয়ারের ক্ষেত্রেও। সো সবগুলো সেগমেন্টের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার্স যারা আছে, ইভেন অন্যান্য আমরা যদি বলি আর্টসের স্টুডেন্টসরা যারা আছে, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি আছে ডিফারেন্ট ম্যানেজমেন্ট সেক্টরে। সো এই জিনিসটা, সো একদম যদি আপনি বলেন যে ইউনিভার্সিটি স্পেসিফিক কোনো কিছু আছে কিনা যেটা স্পন্সরের জন্য হেল্প করবে, there are some universities, but I'm not gonna say, বিকজ এটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপরে, সে কিভাবে নিজেকে ক্রিয়েট করতেছে। বিকজ দেখা গেল যে বইটার একটা স্টুডেন্ট গেল, হি ডিডেন্ট মেক ইট, বাট একটা ন্যাশনালের স্টুডেন্ট কোনো মতে এখান থেকে বের হয়ে ওখানে গেছে, হি অর শি মেড হিমসেলফ অর হারসেলফ, যে একটা নিজেকে ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করা। প্রেজেন্ট করার জন্য। সো এই জিনিসটা আমরা অনেকেই দেখি ফেসবুকে বা বিভিন্ন রকমের লাইফস্টাইলও দেখি। ইভেন আমাদের ব্র্যাকের যে ভাইয়া গেল রাকিবুল যে গেল অক্সফোর্ডে, সো হি মেড হিমসেলফ, নিজেকে এখানে যে পরিমাণ প্রেশার দিছে, ওখানে যাওয়ার পরে যেরকম প্রেশার দিতেছে নিজেকে, সো ইউ হ্যাভ টু মেক ইট, ঠিক আছে? Okay. সো রাকিবুলের ক্ষেত্রেও হি ইজ আ গুড গাই, খুবই হার্ড ওয়ার্কিং পার্সন, অ্যান্ড দের আর লট অফ ব্রেক অ্যালুমনাইস অ্যাজ ওয়েল ওখানে। সো আমি মাঝখানে এটা বললাম কারণ অনেকে হয়তো ব্র্যাকের স্টুডেন্টরা দেখবে আর কি। সো অনেকে চিনে আমাকে, অনেকে চিনে না, আর সামনে তো আসি না ভাই। এই আপনাদের মনে হয় এই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম কামিং ইন ফ্রন্ট অফ Right, ক্যামেরা। খুবই হ্যাঁ, আরেকটা জিনিস ভাইয়া, সেটা হচ্ছে ইউকের সিটির ক্ষেত্রে আর কি, ইনসাইড লন্ডন আউটসাইড লন্ডন, এই বিষয়ে যদি কিছু বলেন। ইনসাইড লন্ডনের সুবিধাগুলো কি, বা আউটসাইড লন্ডনে গিয়ে অসুবিধাগুলো কি, এটা বা সেক্ষেত্রে আপনার মোস্ট স্পন্সরশিপ পাওয়ার জন্য কোনো কিছু আছে কিনা? লাইকলি যদি আমরা বলি তাহলে হচ্ছে সিটি ওয়াইজ যদি আপনি বলেন যে অনেক ঘিঞ্জি এলাকা, আপনি যদি ইন্ট্রোভার্ট হন, লন্ডন আপনার জন্য না। আপনি এক্সট্রোভার্ট হইলে বা ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট যেটাই বলি, আমরা তো এটা একটা টার্ম দিয়ে দিছি মানুষকে, বাট ইটস নাথিং লাইক দ্যাট। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট দুইজনই লন্ডনে থাকতে পারবে যে যার মতো। কজ আপনার সাথে আমার কথা হবে ফোনে, বাট আপনার সাথে আমার দেখা করার টাইম নেই। এত busy সবাই ইভেন আমাদের আপনার busy। কোম্পানির কারোর সাথে আমার দেখা করার টাইম নেই। ইভেন তো আপনার কোম্পানি হচ্ছে আমার অনেক কাছে, বাট এরকমই যে সবার লাইফস্টাইল এক একজন এক এক রকম থাকে। বিকজ সবাই চিন্তা করতেছে কিভাবে তার নিজের লাইফটাকে, কিভাবে ক্যারিয়ারটাকে গড়ে তোলে। অবভিয়াসলি দেয়ার আর এনজয়মেন্টস অ্যাজ ওয়েল, যে যখন ভাল লাগে না তখন লন্ডনের বিভিন্ন এরিয়াতে চলে যায়। সো যদি আপনি বলেন যে সিটি ওয়াইজ লিভিং এর ক্ষেত্রে কোনটা বেস্ট, অবভিয়াসলি লন্ডনের বাইরে, ইন টার্মস অফ আপনার খরচ কম। Okay. বাট লন্ডনের বাইরে থাকলেও আপনার সিটি এরিয়াতে যদি থাকেন, একদম সেন্ট্রালাইজড এরিয়া যেগুলো আছে, যেমন ম্যানচেস্টার সিটিতে আপনি আসেন বা বার্মিংহাম সিটিতে আপনি আসেন, যেটা হচ্ছে আপনার একদম সেন্ট্রাল এরিয়া, সো এখানে যদি থাকেন তখন আপনার কস্টটা অনেক বেশি হবে। আর যদি সিটির থেকে একটু বাইরে যান, লেটস সে আমাদের বাংলাদেশের কথাই ধরেন যে ঢাকায় আছেন আপনি, সরি সেটা হচ্ছে গ্রাম এলাকা, আমাদের উত্তরাতে আমরা না যাই, বাট গ্রাম এলাকা। সো একদম এজ সাইড যেগুলো আছে, এগুলো যেমন রেন্ট কম বা হচ্ছে ওখানে জব অপরচুনিটিও একটু থাকে, ওইরকম না যারা অড জব করে আর কি। বাট লন্ডনের মধ্যে যদি আমি থাকি, আমার কস্ট বেশি আসবে। এখন যদি সিঙ্গেল পার্সন থাকে, দ্যাটস অ্যাফোর্ডেবল। অনেকে শেয়ার রুম নিয়ে থাকে, অনেকে সিঙ্গেল রুম নিয়ে থাকে, যার যার প্রেফারেন্স। আর যদি আপনি বলেন যে স্পন্সরশিপের ক্ষেত্রে, অবভিয়াসলি লন্ডন ইজ দ্য বেস্ট ওয়ান। কারণ আপনার সব ধরনের টেকনোলজিক্যাল কোম্পানিজ বা হচ্ছে ইভেন এনএইচএস এর যা যা কিছু আছে, সব কিছুই আপনার লন্ডনের মধ্যে।
সো এই পার্ট যদি আমরা চিন্তা করি স্পন্সরশিপের ক্ষেত্রে, ইউ নিড টু ফোকাস অন সেন্ট্রালাইজড। আরেকটা যেটা বললাম যে আপনার ওই যে টায়ার ওয়াইজ কোম্পানি, যেগুলো স্কিল্ড ওয়ার্কার কোম্পানিজগুলো আছে, যেগুলো আপনাকে স্পন্সরশিপ করবে, এটা ডিফারেন্ট সিটিতেও আছে। সো এমন না যে আপনি লিভারপুলে থাকলেন, আপনি ম্যানচেস্টারে থাকলেন, আপনি কোম্পানিজ পাবেন না, এটা এমন না। আপনি সব ধরনের জায়গায় সব ধরনের জব পাবেন। বাট লন্ডন ইজ লাইক লিভিংয়ের জন্য খুবই উৎফুল্ল। আমি বলবো যে আপনি ঢাকা শহরে আছেন, আপনার কাছে কখনো মনে হবে না আপনি রাত রাত কি দিন কি এরকম আর কি, একদম সেন্ট্রালে যদি থাকেন। বাট লন্ডনের ক্ষেত্রেও সেম, যদি সেন্ট্রালের দিকে থাকেন রাত দিন নাই, সব সময় সবকিছু চলাচল করতেছে। অবভিয়াসলি আপনার ট্রান্সপোর্টের একটু সমস্যা হয় মাঝে মাঝে এন্ড অফ দ্য নাইটে, যে আপনার কিছু জায়গা থেকে আন্ডারগ্রাউন্ড চলে না বা কিছু একটা ট্রাভেলিং এর সমস্যা। বাট যদি লিভিং এর ক্ষেত্রে বলেন, সব কিছুই মোটামুটি সেম। কজ হয়তো বা অ্যামাউন্টের ক্ষেত্রে যদি বলেন, হয়তো বা 200-300 পাউন্ড একটু এদিক ওদিক হবে। আর লন্ডনের বাইরে যদি বলেন, কাপল রুম যেগুলো, যারা বেবি নিয়ে থাকে, তাদের জন্য লন্ডনের বাইরে বেস্ট, কারণ তাদের জন্য হচ্ছে আপনার রেন্টটা অনেক কম। এটা আপনার জন্য, ঠিক আছে? সো আপনি যদি যান, আপনার জন্য লন্ডন না। আর যদি ভাই আপনি অনেক টাকা ইনকাম করছেন, সব খরচ করা লাগবে, সো আপনার জন্য লন্ডন বেস্ট ইন দ্যাট কেস, ঠিক আছে? আপনার জন্য লন্ডনের বাইরে যাওয়া যাবে একটা মজার কোশ্চেন আছে, হ্যাঁ। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা যখন যায় ইউকেতে, ওইখানকার ছেলে মেয়েদের সাথে কি প্রেম প্রীতি করতে পারে? এই জিনিসটা বলে নাকি শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে? ভাই এটা আমাদের অনেক বেশি, আচ্ছা অনেক ফ্র্যাঙ্ক কোয়েশ্চেন করে ফেলছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অ্যান্সার দেই। সেটা হচ্ছে যে মোস্টলি আপনি এখান থেকে যখন একটা ইউনিভার্সিটিতে যাবেন, সো ইউনিভার্সিটিতে আপনি প্রেম করতে পারেন, বাট দিস উইল বি লাইক সাউথ এশিয়ান, ওকে, অথবা হচ্ছে আমাদের সাউথ আফ্রিকার কিছু পার্ট আছে, সো এইসব মানুষজন বেশি থাকে আর কি। সো যদি আপনার কাউকে ভালো লাগে, ইউ নিড টু গো ফর দ্যাট। বাট মোস্টলি স্টুডেন্টরা যেটা করে যে ওরা এনজয়মেন্টটা হচ্ছে উইকেন্ডে রাখে আর কি, যে আমার পড়ালেখা রাখছি অ্যান্ড হচ্ছে অনেকে যাদের পার্টনারকে বাংলাদেশে রেখে যায়, তাদের লাইফটা একটু ডিফিকাল্ট, Difficult, হ্যাঁ। বিকজ তারা ফোনে কথা বলবেন, অল দ্য টাইম আপডেট দিবে যে কি করতেছো, কি খাইতেছো, সবকিছু চলে। বাট ওখানে যাওয়ার পরে আসলে এই জিনিসটা খুবই কম হয়। কাজের চাপে তখন আর হ্যাঁ হ্যাঁ, ফোকাস অ্যাডজাস্ট করা যায় না অ্যাডজাস্ট টাইমটা। করা যায়। আর এমন না যে আমি বলবো না যে মানুষজন করে না, দেয়ার আর পিপল, ইভেন আমাদের কয়েকটা স্টুডেন্টের বিয়েও হয়ে গেছে তারা ওখানে যে কয়দিনের মধ্যে ওই যে বলে না, আমরা যেটা বলি যে মেয়ে পটায় ফেলছে অথবা ছেলে পটায় ফেলছে, দে ডিড দ্যাট। হয়তো বা অনেক আগে থেকে একটা ছিল, কানেকশন ছিল। ছিল। হ্যাঁ, সো এটা পার্সোনালিটি বেসিসে ভ্যারি করে। বাট এরকম না যে আপনি যদি বলেন যে কেউ প্রেম করে ফেলছে এরকম, কারণ প্রেম করতে গেলে ভাই টাকা লাগবে, টাকা মানে পাউন্ড লাগবে। সো পাউন্ডের কথা চিন্তা ভাবনা করলে তখন হয়তো বা, বাট করে, মানুষজন করে। অ্যান্ড অবভিয়াসলি এখানে আমাদের সব থেকে বিষয় যেটা, যে আপনার মোস্ট স্টুডেন্টসরা যেটা থাকে রিলিজিয়াস টাইপের। সো দেখা যায় যে যারা একটু রিলিজিয়াস তারা এই জিনিসগুলো অ্যাভয়েড করে আর কি, বিকজ আলটিমেটলি এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না একটা কান্ট্রি আর কি। ওকে ভাই, আরেকটা এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে আমরা তো মেইনলি ইউকেতে যাই টাকা পয়সা ইনকাম করা প্লাস পড়াশোনা দুইটাই, তো সেখানে আপনার দেশে টাকা পাঠানোর বিষয়টা যদি বলেন, কেমনে টাকাটা পাঠালে আমাদের একটু সেভিংস হবে বা রেটটা কম ভালো পাবো? স্টুডেন্ট যখন বাংলাদেশে টাকা পাঠাবে, একটা পার্ট টাইমের স্টুডেন্ট, তার মাথায় অনেক ধরনের প্রেশার থাকে। যে বাংলাদেশ থেকে টিউশন ফিস যদি কারো আবার দেওয়া লাগে, and তারা যদি চিন্তা করে যে আমি বাংলাদেশ থেকে নিব না, সেক্ষেত্রে তারা বাংলাদেশে টাকা পাঠাতে পারবে না টোটালি, কারণ তার ওখানে আর্নিং করে ওখানেই রাখতে হবে। অ্যান্ড কারেন্ট সিচুয়েশন অনুযায়ী মনে করেন যে আমাদের এক্সচেঞ্জ রেট যেটা, এটা সবসময় 160 প্লাস থাকে সবসময়। সো সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি ওখানে যদি এক পাউন্ড বাংলাদেশে পাঠান, সো এখানে একদিনের মনে করেন যে সবজির টাকা উঠে গেল এক বেলার। সো ওই হিসাব করলে আপনার স্টুডেন্টরা যেটা করে, ছেলেরা মোস্টলি, মেয়েরাও করে, অনেক হার্ডওয়ার্কিং আপুরাও আছে। সো তারা বাংলাদেশে কিছু অ্যামাউন্ট একটু কম সেন্ড করে, যে ফ্যামিলিকে কিছু দিলাম নিজের অনুযায়ী। বাট আমার ক্ষেত্রে হচ্ছে যে এই জিনিসটা যদি ফ্যামিলি বলে দ্যাটস ওকে, বাট ফ্যামিলি থেকে যদি একটু প্রেশার হয়, বা এটা পার্সোনাল ওয়াইজ ভ্যারি করবে, বাট আমি ওই পার্টে যাবো না। সো এখানে প্রত্যেকটা স্টুডেন্ট ট্রাই করে বাংলাদেশে কিছু পাঠানোর জন্য। সো তারা হচ্ছে বিভিন্ন মাধ্যম, এক্সচেঞ্জ যে কোম্পানিগুলো আছে, এগুলো আমি এখানে আমাদের প্রমোশনাল ভিডিও না, সো আমরা কাউকে নাম বলতেছি না আপাতত।
সো দেয়ার আর কোম্পানিজ অ্যাজ ওয়েল যারা বাংলাদেশ ওখান থেকে ইজিলি টাকা Easily টাকা পাঠাতে পারে, পাঠাতে পারে। অথবা অনেকে হচ্ছে যে আপনার ওখান থেকে নিজেদের মধ্যে ট্রান্সফার করে নেয় and বাংলাদেশ থেকে এক্সচেঞ্জ করে দেয়। মনে করেন যে আমি আপনাকে চিনি, আপনি ওখানে আসেন and আপনার ওখানে কিছু পাউন্ডস লাগবে, আমি আপনাকে দিলাম, আপনি বাংলাদেশ থেকে আমাকে ট্রান্সফার করে দিলেন। ওকে, সো দের আর সাম ওয়েজ অ্যাজ ওয়েল যে আপনি কিভাবে টাকা পাঠাবেন, বাট এটা হচ্ছে পার্ট টাইম যারা যাবে, যারা স্টুডেন্ট হিসেবে যাবে তাদের জন্য একটু রাফ, কারণ তাদের আর্নিংটা লিমিটেড। সো আপনি যদি পার আওয়ারলি রেট চিন্তা করেন এনআই জবে এখন 12.21 করে চলতেছে, এটা এপ্রিলে আরো ইনক্রিজ হবে হয়তো বা হালকা। সো সেক্ষেত্রে আপনার মান্থলি ইনকাম চলে আসে 950 1000 থেকে ওকে, এনআই জবে। অনেকে আবার হচ্ছে আপনার মনে করেন ক্যাশে করে, সো এটা ইনফ্লুয়েন্স না, এটা করা উচিত না, কারণ তারপরে তো করতে হয় স্টুডেন্টরা ওখানে গিয়ে এটা আপনার করে অনেকে, এটা অনেকেই করে অনেকেই ইনসেইন লেভেলে এটা করে, বাট অবৈধ অবৈধ টাইপের কিছু। হ্যাঁ কাইন্ড অফ অবৈধ, কাইন্ড অফ না, এটা অবৈধ টোটালি। কারণ হচ্ছে আপনি একটা জায়গায় যাচ্ছেন, ওই সরকারের মেন কথা হচ্ছে আপনি ট্যাক্স পে করতেছেন না ওই অ্যামাউন্ট। সো উইদাউট ট্যাক্স। এক্স্যাক্টলি, সো দ্যাটস ডিফারেন্ট কেস। সো রেকমেন্ডেড না কখনোই, বাট যদি কেউ করে অবভিয়াসলি তার আর্নিং বেশি হবে অ্যান্ড হি ক্যান পে মোর। সো এখানে আপনার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনি যদি নিজে চলাফেরা করেন, আপনার নিজের খরচ আছে, দেন যদি আপনি ইউনিভার্সিটির কথা চিন্তা করেন যে আপনি কিছু সাপোর্ট দিবেন ফ্যামিলিকে, যে আমি 2 থেকে 3,000 পাউন্ড ইউনিভার্সিটিকে পে করবো, সো আই নিড টু সেভ সাম মানি অ্যাজ ওয়েল। সো ওই ক্ষেত্রে আপনার বাংলাদেশে টাকা পাঠানোটা একটু হ্যাসেল হয়ে যায়। আর যারা ফুল টাইম করে তারা ইজি ভাবে বাংলাদেশে মনে করেন যে 1 লাখ 1.5 লাখ দিতে পারে, এটা কোনো সমস্যা না। পার মান্থ। ইভেন পার্ট টাইমে যারা থাকে, যাদের মনে করেন যে টিউশন ফি আগে থেকে ম্যানেজ করা থাকে, যে আমার টোটাল টিউশন ফিসটা আমি ম্যানেজ করে তারপরে ওখানে যাচ্ছি, ওকে, তারা ইজিলি 50 থেকে 60,000 বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, এটা কোনো সমস্যা নেই। মান্থলি মান্থ। 50 থেকে 60,000 ইজি। আর এই তো মোটামুটি এগুলাই। আর হচ্ছে এখানে অনেকে চিন্তা করে যে আমার ব্যাংক ট্রান্সফার এটা হইলে সমস্যা হবে, ওটা হইলে সমস্যা হবে, এরকম কিছু না। অ্যাজ লং অ্যাজ আপনি হচ্ছে ঠিক মতো সব রুলস রেগুলেশনস মেনে আপনি পাঠাচ্ছেন, তাহলে এখানে কোনো সমস্যা নেই। বিকজ দেয়ার আর সাম ওয়েজ অ্যাজ ওয়েল, বিকজ এই আমি যেই অ্যাপ্লিকেশনসের কথাগুলো বললাম, এক্সচেঞ্জগুলো, ইটস কাইন্ড অফ আপনার এখানে কোনো ট্র্যাক নাই, সো দ্যাটস নট আ লিগাল ওয়ে। সো লিগাল ওয়েতে হচ্ছে আপনি পাসপোর্ট ইউজ করে দেন, দেয়ার আর সাম কোম্পানিজ, দেয়ার আর লট অফ কোম্পানিজ যারা এই জিনিসগুলো করে। সো কজ এই জিনিসটা আপনাকে হেল্প করে কোন ক্ষেত্রে, আপনার পিআর রুটে যখন আপনাকে আইএলআর এর জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন, সব স্টেটমেন্ট ইউ থেকে নিড যায়। টু হ্যাভ দোজ ইনকামটা কিরকম হচ্ছে। এক্স্যাক্টলি, আপনি স্পেন্ড কিভাবে করছেন এন্ড এভরিথিং। ওকে, সো ইন টার্মস অফ দ্যাট তখন মনে করেন যে আপনার এই জিনিসটা অনেক ইজি হয়ে যায়। ওকে। আমাকে আপনি 2-3টা রিজন বলেন যে এই রিজনের জন্য একটা স্টুডেন্টের ইউকে লাইফটাই ধ্বংস হয়ে যেতে পারে। আই উড সে ধ্বংস হয় না, ওকে, বাট এটা হচ্ছে আপনার এক্সপেক্টেড সিনারিওজে যায় না তার নিজের জন্য আর কি। যে ধ্বংস হয়ে গেলে তো সে ওই যে আমরা যেটা বলি দেউলিয়া হয়ে গেল। সো ধ্বংসের কারণটা বা হচ্ছে একটা লাইফ লিড করার যে ওয়ে, এটা মেইনলি ঝামেলা হয় যে আপনি তার ট্র্যাক অনুযায়ী না চলবে। ঠিক আছে, যে আপনি যাওয়ার পরে যদি ইফ ইউ ডোন্ট নো আপনার গোলটা কি আলটিমেট, আপনি যদি এই কান্ট্রিতে থাকেন আপনি কিভাবে সেটেল করবেন, বা আপনি যদি পিআর রুটে যান তাহলে আপনি কিভাবে সেটেলমেন্ট হবেন, এই গোলের যেই সিকোয়েন্সটা এটা যদি আপনার কাছে না থাকে, দেয়ার উইল বি প্রবলেম। প্রবলেমসগুলো কি, এন্ড অফ দ্য ডে আপনি স্পন্সর ম্যানেজ করতে পারবেন না, এন্ড অফ দ্য ডে আপনার বিভিন্ন ধরনের ঝামেলা হবে, যে আপনি আবার কিছু প্রেশার থাকে, যে এক্সটার্নাল প্রেশার, যে মনে করেন যে আমি কিছু একটা করছি এটার কারণে কোনো একটা ঝামেলা হয়েছে, এবং মেন্টালি স্ট্রেস থাকে বেশিরভাগ মানুষজন। এটার কারণে ফ্রেন্ড সার্কেলের সাথে কমিউনিকেট করা বেশি জরুরি, আর কানেকশনটা বিল্ড আপ করা জরুরি, আর ওখানে লিঙ্কডইনটা অনেক বেশি চলে, সো ইউ গেট টু সি অল কাইন্ড অফ পিপল। সো ধ্বংসের পার্ট না, আপনি একজনের রিকমেন্ডেশনে ইভেন অন্য কান্ট্রিতেও জব করতে পারবেন, আর ওখান থেকে আপনি ডিফারেন্ট কান্ট্রিজেও মুভ করতে পারবেন। সো ধ্বংসের পার্টটা নাই আর কি, বাট ফ্রাস্ট্রেশন কাজটা অনেক হবে যদি আপনি পিআর রুটে না যান অথবা অন্যান্য কান্ট্রিতে কোনো জায়গায় মুভ না করেন। আর এমন না, আরেকটা জিনিস হচ্ছে এটা খেয়াল করি, অনেক স্টুডেন্ট চলে আসে যারা হচ্ছে একটা স্টুডেন্টের ভিশন, তার আলটিমেট ভিশনটা কি হওয়া উচিত? সবসময় হওয়া উচিত যে আই উইল বি আ লোনলি ম্যান। কীরকম, কোন পার্সপেক্টিভে, আপনার যদি কারো 9 to 5 জব করার ইচ্ছা থাকে, দে শুড গো ফর জব সেক্টর। যদি কারো বিজনেস প্ল্যান থাকে, সে সেইভাবে নিজেকে গড়ে তুলবে আর কি। ঠিক আছে, যে ওর আলটিমেট গোল থাকবে যে আমি পিআরে যাব, সো হোয়াট আই নিড টু ডু,
সো কারো আছে যে আপনি আপনি কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় বিজনেস করতে পারবেন না। রাইট। তো যখন আপনি পিএসডব্লিউ যাবেন, দেয়ার আর সাম অপশনস অ্যাজ ওয়েল ফর ইউ, যে আপনি বিজনেস করতে পারবেন কি পারবেন না, অ্যান্ড কিভাবে করবেন, কোথায় রেজিস্টার করবেন, এভরিথিং নিডস টু বি ইন লিগাল ওয়ে। যদি না করেন, দেয়ার উইল বি সাম প্রবলেমস, বিকজ আপনার কাউন্সিলিং এর ট্যাক্স অ্যান্ড এভরিথিং যদি আপনি ঠিকমতো না দেন, এই জিনিসগুলো বিষয় আছে। সো প্রত্যেকটা স্টুডেন্টের ভিশন বা গোল যদি বলেন, এটা হচ্ছে তার আলটিমেট গোল। আমরা যেটা ছোটকালে বলি যে আমি বড় হয়ে ডাক্তার হব বা কিছু হব, যদি এটা সেট করতে পারে, ওই অনুযায়ী তার লাইফটা লিড করা উচিত। লেটস সে ইভেন আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যেটা সাজেস্ট করে থাকি স্টুডেন্টকে, ইভেন অনেকে পিআর রুট পর্যন্ত যাচ্ছে এখন, অনেকে আছে, and অনেকে আইএলআর এর জন্য অ্যাপ্লাইও করছে, অনেকে ওখানে যে গ্র্যাজুয়েশন করে যে একটা এক্সপিরিয়েন্স নিয়ে দে কাম ব্যাক, যেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজের ক্ষেত্রে হয়। ঠিক আছে, অনেকে মনে করেন যে জব করতেছে, মাস্টার্স, এখন মাস্টার্সের জন্য যেখানে গেল, আমাদের গভর্নমেন্ট থেকে সেন্ড করলো, বা এটা ডিফারেন্ট কান্ট্রিজ ওয়াইজ ভ্যারি করে। সো ওই পার্টে যদি আমরা যাই, তাহলে দেখা যাচ্ছে ওদের আলটিমেট গোল থাকে উই আর গোনা কাম ব্যাক। ইভেন বিজনেসম্যান যারা আছে, বিকজ ইউ হ্যাভ আ লট অফ মানি ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল, যদি ওইভাবে চিন্তা না করেন, বাংলাদেশে অনেক ধরনের কাজ করার আছে। And আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু করার সুযোগ আছে, দেয়ার আর লট অফ ওয়েস। আপনি ঢাকাতে থেকে আপনি যদি চিন্তা করেন যে আমি ঢাকাতেই সব কিছু করবো, দেয়ার আর অপশনস। আবার আপনি ঢাকা থেকে বাইরেও যদি চিন্তা করেন, ডিফারেন্ট সিটি ওয়াইজ, যেসব আমাদের এরিয়া বেসিসে যেগুলো এখনো উন্নত হয় নাই ঠিক মতো, ওই এরিয়াগুলোতে অনেক কাজ করার আছে। সো যদি আমি দেশপ্রেমী হই অ্যান্ড ওই লেভেলের হই, তাহলে হচ্ছে আমি ব্যাক ব্যাক করাটা উচিত। ব্যাক করাটা উচিত। অ্যান্ড কেউ কেউ আছে ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, লাইক মি। সো অনেক মানুষজন যারা ফ্যামিলি ওরিয়েন্টেড, যে আমার ফ্যামিলিকেই আমি সাপোর্ট দিব সবসময়, আমি ফ্যামিলির সাথেই থাকবো, তারা মনে করেন যে চিন্তা করে যে আম গোনা গেট ব্যাক, আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, and যদি আমার আবার যাওয়া লাগে আম গোনা গো ইন লিগাল ওয়ে, আমি কোনো ইলিগাল ভাবে যাব না আর কি। সো এই পার্টটা, সো সব কিছুরই হচ্ছে আপনার সিস্টেমেটিক ওয়েতে যদি যায়, দ্যাটস ইজি, যদি না যায় দ্যাটস ডিফারেন্ট। ভাইয়ের জন্য একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড আছে, আপনার কাছে কোশ্চেন চলে গেছে, আপনি ভাইয়াকে জিজ্ঞেস করবেন 40 সেকেন্ড অথবা 1 মিনিটের মধ্যে ভাইয়া অ্যানসারগুলো দিবে। কোশ্চেনগুলো ফাস্ট ফাস্ট করবেন, ভাইয়া জাস্ট ওয়ান ওয়ার্ড অ্যানসার। লন্ডনের আন্ডারগ্রাউন্ড টিউব নাকি রেড বাস, যাতায়াতের জন্য কোনটা বেশি আরামদায়ক? আন্ডারগ্রাউন্ড। ইউকে এর কনকনে শীত নাকি গুড়ি বৃষ্টি, কোনটা বেশি সহ্য করতে কষ্ট হয়? দুইটাই। স্টুডেন্টদের জন্য বেস্ট পার্ট টাইম জব কোনটা, ডেলিভারি নাকি স্টোর কিপিং? কোনোটাই না, জব করতে হলে অফিসিয়াল জব করা লাগবে। রান্না করে খাওয়া নাকি টেক ওয়ে? রান্না করে খাওয়া। ইউকেতে প্রথম কোন জিনিসটা দেখে আপনার বেশি অবাক লেগেছে? মেয়ে। ব্রিটিশ অ্যাকসেন্ট বোঝা কঠিন নাকি সহজ? সময় লাগবে কিন্তু সহজ। স্কটিশ না, স্কটিশ না। উইকেন্ডে ঘোরার জন্য জায়গা কোনটা, লন্ডন নাকি স্কটল্যান্ড? স্কটল্যান্ড চলে যান যদি টাকা থাকে, না হলে সেন্ট্রাল লন্ডন। ইউকে লাইফ কি আসলে রোবোটিক নাকি সেখানে অনেক মজা আছে? রোবোটিক ওয়েতে আপনাকে মজা করতে হবে। নতুন স্টুডেন্টদের জন্য ইউকেতে সব থেকে বড় চ্যালেঞ্জ কোনটা? এনভায়রনমেন্টের মধ্যে জব খোঁজা। এক কথায় বলুন, ইউকে কি স্বপ্নের দেশ? ভাই ওটা স্বপ্নের উপরে ডিপেন্ড করবে। নাইস, ব্যাকআপ। আজকের পডকাস্টটা এই পর্যন্তই। এরকম আরো পডকাস্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ ফিউচার আসবো উইথ গোফরান ভাই। আপনারা গোফরান ভাইকে পেতে হলে অবশ্যই স্টাডি ওভারসিজ এক্সপার্টে চলে আসবেন, 1-to-1 সেশন করতে পারবেন। উনি এখন থেকে স্টাডি ওভারসিজ এক্সপার্টসে অ্যাভেলেবেল আছেন, আপনারা চাইলে ওনার সাথে অবশ্যই মিট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।